শুভেচ্ছা। মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর অনন্যা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা ঠোঁট কাটা এবং তালু কাটার সমস্যা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। এই সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাক্তার শাফকাত হোসেন খন্দকার। ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? আছি, ভালো আছি, থ্যাংক ইউ। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে তো স্যার ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট এই সমস্যা নিয়ে অনেক শিশু ভূমিষ্ঠ হয়। এর পিছনে কারণটা স্যার কি? ভ্রূণ যখন গর্ভাবস্থায় থাকে তার 4 থেকে 10-12 সপ্তাহের মধ্যে মুখমণ্ডল তৈরি হয়। এই সময়ে দুটো ম্যাক্সিলারি প্রসেস দুদিক থেকে আসে এবং উপর থেকে ফ্রন্টানেজাল প্রসেসটা আসে, এরা ফিউশন হয়। এই ফিউশনে যদি কোনো ব্যাঘাত ঘটে তাহলেই ঠোঁট কাটা তালু কাটা দেখা দেয়। এবং এই ব্যাঘাত ঘটার কারণটাই হচ্ছে ঠোঁট কাটা তালু কাটার কারণ। ব্যাঘাত ঘটতে পারে জন্মগতভাবে জিনসের মধ্যে যদি কোথাও কোনো সিকোয়েন্সের সমস্যা হয়ে যায় তাহলে এরকম হয়। এবং কিছু কিছু সিনড্রোমস আছে যে আরও সমস্যা থাকে তাদের, এইগুলো সবই জেনেটিক কারণে হয়। জেনেটিক কারণ ছাড়া এমনিও হতে পারে, এমনিও এদেরকে বলা হয় ওয়ান অফ। হঠাৎ করে কোনো এমনি ওই ভ্রূণের মধ্যে একটা মিউটেশন হলো, মিউটেশন হয়ে তার যেই কারণে এই ফিউশনটা হওয়ার কথা সেই ফিউশনে একটা ব্যাঘাত ঘটলো। এছাড়া দেখা যায় যে শরীরে পুষ্টির অভাব, বিশেষ করে ফলিক অ্যাসিডের অভাব যদি থাকে, কোনো সময় কিছু ঔষধপত্র, খিঁচুনি রোগ যাদের থাকে তাদের অ্যান্টিসিজার মেডিসিন যদি খেতে হয় তাহলেও তাদের দেখা যায় যে এদের ঠোঁট কাটা তালু কাটা হতে পারে। অতিরিক্ত মদ্যপান, ধূমপান, তামাক ব্যবহার। এই ধূমপান যখন বলছি আমি, এই ধূমপানটা কিন্তু শুধু যে মা ধূমপান করলেই হবে তা না। এই ধূমপানটা প্যাসিভ স্মোকিং বলে একটা শব্দ আছে, যে ঘরের মধ্যে যদি বাবা চাচা সবাই মিলে ধূমপান করে, মা যদি থাকেন সেখানে, এই ধূমপানের ইফেক্টও কিন্তু ভ্রূণের উপরে পড়ে এবং তা থেকেও এদের ঠোঁট কাটা তালু কাটা হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে অনেক সময় ঘুমের ওষুধ, আপনারা সচরাচর সেডিল, ডাইজেপাম ওষুধ, এইটা কিন্তু এই সময়ে এই 4 থেকে 10-12 সপ্তাহের মধ্যে খেলে পরে এইটার ইফেক্টে ঠোঁট কাটা তালু কাটা হতে পারে। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে অনেক সময় দেখা যাচ্ছে প্যারেন্টস তো সব দিক থেকে নর্মাল, কিন্তু বাচ্চারও যে হচ্ছে, এটা কি স্যার শুধুমাত্র জেনেটিক ডিফর্মিটির কারণেই? শুধু জেনেটিক ডিফর্মিটি নয়, আমি যে বললাম পারিপার্শ্বিক অবস্থা, এটা আমরা বলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, যেমন বললাম যে ভিটামিন ডেফিসিয়েন্সিস, কিছু ঔষধপত্র। এছাড়াও একটা যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটি দেখতে সুস্থ কিন্তু তার তালু কিছুটা দ্বিখণ্ডিত। এইটা হয় বিশেষ করে 2-3টা সিনড্রোমের সাথে জড়িত থাকে। একটা হচ্ছে PR সিকোয়েন্স বলে, আর একটা স্টিকলার সিনড্রোম। এই ধরনের সিনড্রোমের সাথে জড়িত। এইটাতে যেটা হয়, মায়ের যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন যদি থলের পানি কমে যায়, থলের পানি কমে গেলে ওই নেকটা এক্সটেন্ড হতে পারে না, ঘাটটা সোজা হতে পারে না। সোজা না হতে পারলে তখন জিভটা গিয়ে তালুর উপরে একটা চাপ দেয়। চাপ দিলে পরে তালুটা যে দুই দিক থেকে বন্ধ হয়ে আসবে, সেই বন্ধটা হতে পারে না। বন্ধটা না হতে পারলে তখন এই আংশিক দ্বিখণ্ডিত ক্লেফট প্যালেট হয়। এইটা
জেনেটিক ছাড়াও হতে পারে, জেনেটিক ডিফর্মিটি ছাড়াও এটা হতে পারে। স্যার এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করি যে এরকম একটা বাচ্চা একটা ফ্যামিলিতে জন্মালে মায়ের একটা দোষ বা ত্রুটি হিসেবে অনেক সময় অনেক জায়গায় এখনো গণ্য করা হয়, এই সম্পর্কে স্যার কি বলবেন? হ্যাঁ, এটা তো খুবই দুঃখজনক। তবু হচ্ছে যে মাকেই সব কিছুর জন্য দোষী করা হয়, এটা আসলে সঠিক নয়। এখানে যেমন একটু আগে আমি বললাম যে প্যাসিভ স্মোকিংয়ের কারণে সেখানে হয়তো মা নিজে ধূমপানই করেন না, কোনো তামাকের কাছে যানও না, তারপরেও শিশুটি ধূমপানের কারণে, প্যাসিভ স্মোকিংয়ের কারণে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই জিনিসটা ঠিক না। আরেকটা জিনিস যেটা প্রবাদ আছে যে সন্তান গর্ভাবস্থায় থাকলে যদি কেউ কোনো কিছু কাটে বা এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় যদি কোনো কিছু কাটে তাহলে তাদের, এইটার কোনো সায়েন্টিফিক বেসিস নেই, সুপারস্টিশন বলা যায়। এইটা একটা একেবারে সুপারস্টিশিয়াস। এখন স্যার একটু জানতে চাই বাংলাদেশের পার্সপেক্টিভে অথবা সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের পার্সপেক্টিভে এটার কি কোনো পরিসংখ্যান আছে? দেশের কোনো ওই রকম পরিসংখ্যান নেই, তবে ইন জেনারেল একটা এশিয়ান পার্সপেক্টিভে বলা আছে যে প্রতি 1000 লাইভ বার্থে 0.8 থেকে 4% পর্যন্ত ক্লেফট লিপের একটা ইনসিডেন্স আছে। এই জিনিসটা আবার আফ্রিকান পপুলেশনে অনেক কম, কিন্তু আমাদের দেশে ইন জেনারেল আনুমানিকভাবে এইরকম একটা আছে। আচ্ছা স্যার, একটু জানতে চাই কোন বয়সী বাচ্চারা সাধারণত এই সমস্যাটার বেশি সম্মুখীন হয়? যদিও কনজেনিটাল, এরকম কি হয় অনেক সময় যে এটা অ্যাকোয়ার্ডও হয়? না, এটা অ্যাকোয়ার্ড হতে পারে না, অ্যাকোয়ার্ড হয় না, এই পুরো জিনিসটাই জন্মগত। আচ্ছা, আর স্যার কোন বয়সে এই রোগটা ট্রিটমেন্ট করা বা সার্জারি আন্ডারে আসাটা উচিত বাচ্চাদের ক্ষেত্রে? এইটা যদি বলতে হয়, আলাপ করলে এটা জন্মের পরের থেকেই। এক নম্বর হচ্ছে যে যখন এরকম একজন সন্তান ভূমিষ্ঠ হয় তখন তার ফ্যামিলির মধ্যে কিন্তু একটা বিরাট ছায়া নেমে আসে। তো আমি এরকম অবস্থার জন্য বলবো যে না, এইটা মন খারাপ করার বা করার কিছু নেই। এইটার চিকিৎসা আছে এবং ভালো চিকিৎসা, উন্নত চিকিৎসা আমাদের দেশেই পাওয়া যায় এবং সকলের জন্যই পাওয়া যায়। তো প্রথমত বলতে গেলে যে একেবারে জন্মের পরে এদের খাওয়ানোটা হচ্ছে খুবই প্রয়োজন। অনেকে মনে করেন ঠোঁট কাটা তালু কাটা হলে মায়ের বুকের দুধ খেতে পারবে না। এইটা যদি শুধু ঠোঁট কাটা থাকে তাহলে বাচ্চারা মায়ের দুধ খেতে পারবে এবং তাদেরকে মায়ের বুকের দুধ স্বাভাবিকভাবে দেয়া যাবে। যদি তালু কাটা সাথে থাকে বা শুধু তালু কাটা থাকে তাহলে এরকম টানতে গেলে বাচ্চাদের সমস্যা হতে পারে, তাদের শ্বাসনালীতে দুধ চলে গেলে অসুবিধা হবে। সেই কারণে তাদেরকে মায়ের বুকের দুধ টেনে খেতে দেওয়া হয় না, কিন্তু মায়ের বুকের দুধটা দেওয়া খুব প্রয়োজন। এই কারণে আমরা সাধারণত বলে থাকি যে বাচ্চাকে, শিশুটিকে বুকে দিতে হবে, কারণ ফিজিওলজিক্যাল রিফ্লেক্স দুধ তৈরি হওয়ার জন্য সেইটা বাচ্চাকে যদি বুকে না দেওয়া হয় তাহলে এই রিফ্লেক্সটা হবে না। সেই কারণে ওদেরকে বুকে দিতে হবে এবং বুকে দিলে পরে বুক যখন ভার হয়ে যাবে তখন পাম্প দিয়ে বা গেলে এই দুধটা চামচ দিয়ে অথবা নাকে নল দিয়ে খাওয়ানো সম্ভব এবং তাতে শিশুটির পুষ্টিটা ভালোভাবে ডেভেলপ করবে। আচ্ছা স্যার, আরেকটু জানতে চাই যে এই ক্ষেত্রে মায়ের ভূমিকাটা কি? এই যে ফিডিং ডিফিকাল্টিটা ফেস করছে বাচ্চা শুরুতেই, মায়ের ভূমিকা হচ্ছে মা চেষ্টা করবেন সন্তানের জন্য যাতে সন্তানকে তার বুকের দুধটা খাওয়াতে পারেন যেভাবেই হোক। একটু কষ্ট হয়, বারে বারে খাওয়াতে হয় অল্প অল্প করে, যাদেরকে চামচ বা ড্রপার দিয়ে খাওয়াতে হয়, তালু কাটা আছে চামচ বা ড্রপার দিয়ে খাওয়াতে হবে, ঠিক আছে। এদের খেয়াল রাখতে হবে যে এরা অনেক ঢোক গেলার সময় অনেক বেশি হাওয়া খায়
এই কারণে তারা একটু কিছুক্ষণ খাওয়ার পরেই তারা আর খায় না, তাদের পেট ভরে গেছে। কিন্তু পেট শুধু যে দুধ দিয়ে ভরে গেছে তা না, এখানে হাওয়া দিয়েও ভরে যায়। এই জন্য তাদের ঢেকুর তুলতে হয় ঘন ঘন। পেট ভরে গেলেই তাদের ঢেকুর তুলতে হবে। দেখা গেছে যে যদি কথার কথা বলি যে নর্মাল বাচ্চাকে যদি 2 বার ঢেকুর তোলা হয়, তাহলে এই ধরনের বাচ্চাদেরকে 4 বার ঢেকুর তুলতে হবে। তাহলে তারা পরিমাণ মতো দুধটা খাবে, আর নয়তো তাদের দুধের পরিমাণ কম হবে এবং পুষ্টিটা কমে যাবে। আচ্ছা স্যার, আরেকটু জানতে চাই এখন আপনার কাছে যে মানে কত বছরের মধ্যে বা কত মাসের মধ্যে এটা কারেকশন করলে ভালো? অস্ত্রোপচারের ব্যাপারটা হচ্ছে যে ঠোঁটের কাটা থাকলে এইটা 3 মাস বয়সের পরে যে কোনো সময় করা যাবে। এমনকি যদি কেউ শুধু ঠোঁট কাটা থাকে, করা হয় নাই কোনো কারণে, বৃদ্ধ বয়সে গিয়েও করতে ইচ্ছা করলে করতে পারা যায়। তবে আমরা বলি সাধারণত যে 3 মাস বয়সের পরেই করে নিতে। এবং তালু অপারেশন করতে বলা হয় বাচ্চাটি কথা বলা শুরু করবার আগে। সাধারণত আমাদের দেশের বাচ্চারা অ্যাভারেজে 1 বছর বয়সে কথা বলে। সেই জন্য আমরা বলি 10 মাস পূর্ণ হয়ে গেলে 10 মাস থেকে 12 মাসের মধ্যে অপারেশনটা করে নিতে। এটা এমন না যে 12 মাস 2 দিন হলে অপারেশনে ক্ষতি হয়ে যাবে, তা নয়। 15 মাস, এমনকি কোনো কোনো সময় 18 মাস পর্যন্তও দেখা গেছে যে তেমন কোনো সমস্যা দেখা দেয় না। তো উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি আমরা করতে পারি তত ভালো। আচ্ছা স্যার, একটু জানতে চাই, যেমন আপনি একটা সমস্যার কথা বলেন যে ফিডিং ডিফিকাল্টিটা ফেস করছে, সো একটু জানতে চাই যেহেতু বাচ্চা মানুষ, এটাতে কোন ডেভেলপমেন্টাল ডিলে বা মাইলস্টোন ডেভেলপমেন্টের সাথে কি এটা কোনো স্ট্রংলি কানেক্টেড বাচ্চার? ডেভেলপমেন্টাল ডিলেটা এক জিনিস, আর এইখানে তার যে সমস্যা, এই সমস্যার জন্য নিউট্রিশন যদি কম পায়, কোনো কারণে ঠিক মতো নিউট্রিশন দেয়া হচ্ছে না, তাহলে তার গ্রোথটা কম হবে। কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে ওই রকমভাবে পার্সি হওয়ার কথা না। আচ্ছা স্যার, এটা তো মোটামুটি ক্লিনিক্যাল ডায়াগনোসিসই, কিন্তু আরও কি রেলেভেন্ট কোনো ইনভেস্টিগেশন করার প্রয়োজনীয়তা আছে এটাকে কোনো এস্টাবলিশ করার জন্য? এইটা যদি ধরেন কোনো সিনড্রোমিক সমস্যা হয়, যেমন ধরেন বাচ্চা জন্মের পরে দেখা যাচ্ছে যে চোয়ালটা ছোট, বা অন্যান্য আরও আনুষঙ্গিক সমস্যা আছে, কিছু বাচ্চাটা ঠিক স্বাভাবিক লাগছে না, তো এইগুলো অন্যান্য সিনড্রোমের সাথে সম্পৃক্ততা আছে কতদূর, সেইগুলো ক্যারিওটাইপিং করে, ক্রোমোজোমাল স্টাডি করে এগুলো জানা যেতে পারে যে তার এইরকম আছে কি না। এবং এগুলো জানলে ভবিষ্যৎ সন্তানদের ব্যাপারে একটু কেয়ারফুল থাকা যাবে। আচ্ছা স্যার, আপনি তো একটা নির্দিষ্ট বয়সের কথা বললেন যে এই বয়সের মধ্যে কারেকশন হয়ে গেলে 3 মাস পরেই যত তাড়াতাড়ি সম্ভব। ঠোঁট এবং তালুর কথা বলেছি, এর সাথে কিন্তু আরো সমস্যা থাকে, যেমন যাদের মাড়ি কাটা থাকে, মাড়ি কাটা থাকলে এইটা মাড়িতে হাড় লাগাতে হয়, কোমর থেকে হাড় নিয়ে মাড়িতে হাড় লাগাতে হবে। সেই হাড় লাগাতে হয় 7 থেকে 9 বছর বয়সে। আর যে বলা বাহুল্য যে আমরা অপারেশন করলে যে একেবারে পারফেক্ট হয়ে যাবে তা তো সবসময় হয় না, কিছু ত্রুটি থাকতেই পারে। ধরেন নাকের ত্রুটি থাকতে পারে, ঠোঁটে যা রিপেয়ার করা হলো সেখানে ত্রুটি থাকতে পারে। এগুলো পর্যায়ক্রমে 3.5 বছর বয়সের পরে 5 বছর বয়সে এগুলো ঠিক করা যায়। অনেক সময় দেখা যায় যে তালু অপারেশন করার পরে তার পরেও নাক দিয়ে একটু একটু খাবার আসে, এইটাকে আমরা বলি ভেলোফেরেঞ্জিয়াল ইনকম্পিটেন্স। এইটার ক্ষেত্রে এইরকম হলে কথায় একটু নাকে বাজার মতো আসে, এই ক্ষেত্রেও আরেকটা সার্জারি করে সেগুলো ঠিক করা যায়। সেই জন্য বলে যে এই 20-21 বছর বয়স পর্যন্ত অনেকগুলো ইন্টারভেনশন, 14-15টা ইন্টারভেনশন করা লাগতে পারে। যেমন একটা ইন্টারভেনশনের কথা বলি, যে তালু অপারেশন করলেই যে সে একেবারে আপনি আমার মতো কথা বলবে তা কিন্তু না।
কারণ হচ্ছে যে এইখানে শুধু যে আমরা লাগিয়ে দিলাম তা না, মাসল মাংসপেশি ভুলভাবে লাগানো থাকে, সেইগুলোকে আমরা ঠিক করি, তার ট্রেনিং দরকার। স্পিচ থেরাপি দিতে হয়, স্পিচ থেরাপি দিলে কথার স্পষ্টতা বাড়ে। এই ক্ষেত্রে আমি আর একটা কথা বলবো, কথা প্রসঙ্গে মনে পড়লো, সেটা হচ্ছে যে অনেক বাচ্চারা এরকম তালু অপারেশন করা হয়েছে কিন্তু কথা বলছে না। এটা দুটো কারণে হয়। একটা হচ্ছে যে তার মানুষ কথা কিন্তু বলে ব্রেইন দিয়ে, তালু দিয়ে মানুষ কথা বলে না, কিন্তু কথার স্পষ্টতা আসে তালুর কারণে। তো আমার তালু যদি রিপেয়ার করা ঠিক থাকে, কিন্তু কোনো কারণে, বিভিন্ন কারণ আছে যেই কারণে বাচ্চারা কথা বলে না বা বলতে পারে না বা ডিলে হয়, সেই ক্ষেত্রে তাদের একটু ভিন্ন রকমভাবে চিকিৎসা নিতে হবে, চাইল্ড নিউরোলজিস্টের কাছে যেতে হবে, তাদের ডেভেলপমেন্টাল অ্যাসপেক্টগুলো দেখতে হবে। কিন্তু শুধু তালুর জন্য কথার স্পষ্টতা আসতেছে না, সেই ক্ষেত্রে আমাদের স্পিচ থেরাপি লাগবে। তো সেই স্পিচ থেরাপিটা দিলে মানে জিনিসটা হচ্ছে যে মাংসপেশিগুলোকে ট্রেনিং দেওয়া হয়, কিভাবে কথা বললে ঠিক হবে, বারে 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 ট্রেনিং দিলে প্রায় 90-95% স্পিচ কারেকশন হয়ে আসে। আচ্ছা, এখন স্যার একটু জানতে চাই, যদি সময় মতো এটা ট্রিটমেন্ট বা সার্জারিক্যাল ইন্টারভেনশন না নেওয়া হয়, তাহলে কি কি অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশনস হতে পারে? কমপ্লিকেশন বলতে আমরা যদি ধরি, তালু যদি আমরা সময় মতো অপারেশন না করি, তাহলে শিশুটি যখন কথা বলা শিখবে, তো তার কথাগুলো নাকে নাকে বাজবে। এই নাকে নাকে বাজার কারণে তার পরবর্তী সময়ে আমরা যদি দেরি করেও ঠিক করি, তাহলে কিছু রেসিডুয়াল প্রবলেম থেকে যাবে। এটা অনেকটা ব্রেইনের কম্পিউটারের মধ্যে সেট হয়ে গেলে এটা কারেকশন করা অত্যধিক ডিফিকাল্ট, অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায়। তো এটা প্রায় ধরে নেওয়া যায় যে কারেকশন করা যায় না। সেই জন্য আমরা বলি যে সময় মতো তালুটা করা খুব দরকার। এরপরে হচ্ছে যে মাড়িটায় যদি আমরা সময় মতো হাড় না লাগাই, তাহলে কি হয়? তাহলে হয় যে দুধ দাঁতগুলো পড়ে যায়, পার্মানেন্ট দাঁতগুলো এসে তেরাবেঁকা হয়ে থাকে। এমনিও ক্লেফট প্যালেট বাচ্চাদের দাঁত তেরাবেঁকা থাকবে, কিন্তু সেগুলো পরবর্তীকালে অর্থোডন্টিস্ট এগুলো ঘুরিয়ে ব্রেস দিয়ে এদেরকে পজিশন মতো এনে ফেলে। কিন্তু যদি আমরা ওইখানে হাড় না লাগাই সময় মতো, তাহলে ওইখানে এটা অনেকটা, ওখানে যদি মাটি না থাকে তো গাছ হবে কিভাবে? তো ওখানে তো একটা বোন দিতে হবে, হাড় দিতে হবে। সেই কারণে যদি ওটা না করা হয়, তাহলে এইরকম সমস্যা দেখা দেবে। এছাড়া ধরেন সামাজিক সমস্যাগুলো তো থাকেই। নাক বাঁকা থাকলে, নাক 5 বছর বয়সের পরে যে কোনো সময় করা যায়। সাধারণত যেটা হয়, বাচ্চারা যখন স্কুলে যায়, লেখাপড়া, বন্ধু বান্ধবের সাথে মিশে, ছোট বাচ্চারা কিন্তু সামাজিকতা এত বোঝে না। ওর চেহারা খারাপ, ওর সাথে মিশবো না, ওর নাকটা কেমন, ওর সাথে মিশবো না, ঠোঁটটা বাঁকা হয়ে আছে, এটা ওর সাথে মিশবো না। এইগুলো যে সাইকোলজিক্যাল প্রবলেমস হয়, বাচ্চারা তখন স্কুলে যেতে চায় না, সমস্যা হয়। এগুলো আমরা অনেক দেখি যে যেসব মায়েরা বা যেসব ফ্যামিলি এরকম রিপেয়ার করতে দেরি করেছে, অথবা রিপেয়ার করা হয়েছে কিন্তু খুব ভালোভাবে কোনো কারণে হয়নি, অথবা কোনো কমপ্লিকেশনস হয়েছে, অপারেশনের যে ছুটে গেছে, তো এই ধরনের বাচ্চারা এইগুলো থেকে সাফার করে, যেটাকে আমরা অনেক সময় বলি বুলিং। স্কুলে বুলিং হয় ওদের, এবং বাচ্চারা খুব মন খারাপ করে এবং ওদের মধ্যে একটা ইন্ট্রোভার্টনেস চলে আসে। এইগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সময় মতো সমস্যা হলে সেগুলো ঠিক করে ফেলতে হবে। আচ্ছা স্যার, একটু জানতে চাই, অন্যান্য সমস্যা তো আপনি বললেন, স্যার কার্ডিয়াক কমপ্লিকেশন এটার সাথে কি কি একটু অ্যাসোসিয়েটেড থাকতে পারে? কার্ডিয়াক কমপ্লিকেশন হচ্ছে যে অনেক বাচ্চাই যারা ঠোঁট কাটা তালু কাটা নিয়ে জন্মগ্রহণ করে, অনেক বাচ্চারই হার্টের সমস্যা থাকতে পারে। সাধারণত যেটা দেখা যায় যে প্রথম দিকে তাদের হার্টে ছিদ্র থাকে
এই ছিদ্রটা একটু সময় দিলে বন্ধ হয়ে যায়, এএসডি বলে, এএসডিটা বন্ধ হয়ে যায়। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। কিন্তু কোনো কোনো বাচ্চাকে দেখা গেছে যে ফ্যালটস টেট্রোলজি হয়, এটা মেজর প্রবলেম হয়। সেই ধরনের বাচ্চাদের ঠোঁট কাটা তালু কাটার চিকিৎসা করবার আগে ফ্যালটস কারেকশন করে নিতে হয়। পিডিএ যদি থাকে, পেটেন্ট পিডিএ যদি থাকে, তাহলে সেইগুলো কারেকশন না করে নিলে অপারেশনের সময় অত্যাধিক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই কারণে ওইগুলো করে নিতে হয়। এগুলো এই ঠোঁট কাটা তালু কাটার কারণে হবে বলছি না, এইটা অ্যাসোসিয়েশন বলা যেতে পারে, যে এদের এটা থাকলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্যাগুলো থাকে। আচ্ছা স্যার, এখন একটু জানতে চাই যে এটা যে ডায়াগনোসিস, এটার সাথে স্যার আর কি কি রেলেভেন্ট ইনভেস্টিগেশন সাধারণত অ্যাজ আ ফিজিশিয়ান আপনারা করে থাকেন? মানে একটা হচ্ছে যে কোনো জন্মগত ত্রুটি হোক, সেই জন্মগত ত্রুটি হলে আর কোথাও কোনো ত্রুটি আছে কি না সেগুলো ক্লিনিক্যালি দেখি, এবং যেগুলা কোনো পরীক্ষা করে দেখতে হয় সেগুলো পরীক্ষা করে দেখি। আর একটা হচ্ছে যে এইগুলোর সাথে আমি আগেও বলেছি যে অ্যাসোসিয়েটেড যেসব সিনড্রোমস আছে, সেই সব সিনড্রোমসের সাথে এদের কোনো লিঙ্ক আছে কি না। লিঙ্ক থাকলে সেই সব সিনড্রোমসের জন্য আমরা পরীক্ষা করি। আর কিছু যেটা আপনার মনে হয় যে ইয়ে করতে চাচ্ছেন, আমার মনে পড়ছে না যে আর কোনো ইয়ে আছে। যে স্যার একটু জানতে চাই স্যার যে এই যে এইসব সার্জারি, এগুলো তো স্যার আপনি বললেন যে মাল্টিপল সার্জারি দরকার হয় এক একটা বয়সে। যেমন যদি ছোট কাটা হয় তাহলে একরকম, তালু কাটা থাকলে একরকম, আর যদি দুটোই সমস্যা থাকে তাহলে আরেক রকম। এই ক্ষেত্রে স্যার কি কি পার অপারেটিভ বা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে অ্যাজ আ প্লাস্টিক সার্জন? পার অপারেটিভ কমপ্লিকেশন তেমন কিছু হয় না, যদি কিন্তু অপারেশন করবার আগে আমাদেরকে খেয়াল করে নিতে হয় অনেক ক্ষেত্রে যে এদের রক্তক্ষরণ বেশি হবে কি না, এদের অন্য কোনো সমস্যা আছে কি না, সেইগুলো আমাদের দেখে নিতে হয়। এছাড়া অপারেশনের সময় কিছু ডিফিকাল্টিজ থাকে, যেমন ধরেন আমি একটু আগে বলেছিলাম যে পিআর সিকোয়েন্সের ব্যাপারে। সেইটা হচ্ছে যে চোয়ালটা ছোট হয়, তালু কাটা থাকে, চোয়ালটা ছোট হয়, অনেক ছোট থাকে। তো এদের যখন আমরা অপারেশন করতে যাই, তালু কাটার সময় মুখটা হা করে, একটা যন্ত্র দিয়ে মুখটা হা করে করতে হয়, তখন স্পেস পাওয়া যায় না। সেই কারণে এদের একটা কমপ্লিকেশন হয় যে আমরা যদি খেয়াল করে না নিই তাহলে আমরা অপারেশনটা করতে পারি না। সেই কারণে চোয়ালটাকে বড় হতে সময় দিতে হয়। এই কারণে হয়তো বা 10 মাস, 11 মাস, 12 মাসের মধ্যে হচ্ছে না, আমাদেরকে হয়তো অপেক্ষা করতে হয় 15 মাস বয়স পর্যন্ত। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হয়। এছাড়া ধরেন ইনফেকশন হতে পারে, সাধারণত হয় না কিন্তু হতে পারে। তালু অপারেশন করার পরে কোনো কোনো সময় দেখা যায় যে তালুর একটা জায়গায় একটু ছুটে গেছে, ফিস্টুলা হয়েছে, অথবা দেখা যায় যে তালু অপারেশন করার পরে তার নাক দিয়ে অনেক আসছে না কিন্তু কিছু খাবার চলে আসছে, এগুলোকে বলা হয় ভেলোফেরেঞ্জিয়াল ইনকম্পিটেন্স। তো এই জিনিস হলে পরে এগুলো ঠিক করার জন্য আবার আরেকটা অপারেশন করে এগুলো ঠিক করা যায়। ফিস্টুলা হলে সেটা আবার নতুন করে আবার সেই সার্জারি করতে হয়। আচ্ছা স্যার, এই সব সার্জারির ক্ষেত্রে মানে একটা সার্জারি থেকে আরেকটা সার্জারির মধ্যে কিরকম আইডিয়াল গ্যাপ থাকা উচিত? 3 মাসের গ্যাপ দিলেই মোটামুটিভাবে যথেষ্ট। কিন্তু ওই যে ঠোঁটের একটা টাইমিং, ধরেন ঠোঁট করতে দেরি হয়ে গেল, কেউ যদি 7 মাস বয়সে আসে, তারপরে যদি তার দেখা যায় যে ওজনটা কম আছে, তার পুষ্টি ঠিক নাই, তাকে দেরি করতে হচ্ছে, ঠিক তাকে সুস্থ করে নিয়ে অপারেশনটা করাটাই তো প্রয়োজন। তো সেই জন্য আমরা যখন তাকে একটু ডিলে করি, দেখা যায় যে ডিলে করতে করতে তার তালু করার সময় হয়ে গেছে।
সেই সব ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে তালুটার সময়টা যেহেতু বেশি প্রয়োজন সেহেতু তালুটা আগে করি আমরা। এখন স্যার একটু জানতে চাই যে বাংলাদেশে কোনো রকম বিভিন্ন ফাউন্ডেশন আছে, বিভিন্ন এনজিও এবং অর্গানাইজেশন আছে, তাদের কি ইনিশিয়েটিভ এই ডিজিজটা সম্পর্কে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের ক্ষেত্রেও প্লাস ট্রিটমেন্টের ক্ষেত্রেও? এক নম্বর হচ্ছে যে অ্যাওয়ারনেস এমনি আলাদাভাবে ক্রিয়েট করার কোনো ইয়ে নেই, তারপরেও অনেক এনজিওরা এই পুষ্টিহীনতার জন্য যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করছে সেই ক্রিয়েশনে অটোমেটিক্যালি এই নিউট্রিশনাল অ্যাসপেক্টটা ঠিক হয়ে আসছে। আরেকটা জিনিস হচ্ছে এদের চিকিৎসাটা একটা সময় ছিল যখন আমাদের দেশে এই ঠোঁটকাটা তালুকাটার চিকিৎসা খুবই অপ্রতুল ছিল। বর্তমানে আমাদের দেশের সরকারিভাবেও প্রচুর সুযোগ আছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও আছে, এমনকি বেসরকারিভাবে অনেক এনজিওর সাহায্যে আমাদের অনেক প্রচুর ক্যাম্পস হচ্ছে। শুধু যে তারা ক্যাম্পস করছে তা না, বিভিন্ন ইনস্টিটিউশনসে রেগুলার ইন্টারভালসে বিনামূল্যে এই বিভিন্ন এনজিওর সহায়তায় আমরা ফ্রি চিকিৎসা দিতে পারছি। যারা ইয়েভাবে আর্থিকভাবে একটু দুর্বল তাদের সন্তানদের জন্য আমরা এটা দিতে পারছি। যারা একটু অ্যাফোর্ড করতে পারেন, বেটার এনভায়রনমেন্টে যেতে পারেন, বেটার এনভায়রনমেন্টে চিকিৎসা করতে পারেন, তাদের ক্ষেত্রেও আমরা বলছি যে হ্যাঁ ঠিক আছে, ভালো ভালো হাসপাতাল আছে, সেই সব হাসপাতালে ভালো সুচিকিৎসার ব্যবস্থা আছে। কাজে এই ঠোঁটকাটা তালুকাটা বাচ্চাদের সুচিকিৎসার ব্যাপারে আগে যা ছিল তার থেকে এখন অনেক ভালো চিকিৎসা। এটা ঠিক যে আমরা হয়তোবা আরও কম্প্রিহেন্সিভভাবে চিকিৎসা দিতে পারলে সকলের জন্য আরও সুন্দর হতো, কিন্তু তারপরেও চিকিৎসার ত্রুটি নেই। যেরকমভাবে চিকিৎসা নিতে চাবেন তাকে আমরা সেইভাবে চিকিৎসা দিতে পারি। আচ্ছা স্যার, একটু জানতে চাই, এইসব অপারেশন যখন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে একটা বাচ্চার ক্ষেত্রে, তো এরপর এটার পসিবল আউটকাম কতটুকু যে সে আবার নর্মাল লাইফে ঠিকভাবে ব্যাক আসতে পারবে? এটা তো অবশ্যই উদ্দেশ্যটাই তো তাই যে এরকম একটা ঠোঁটকাটা বা তালুকাটা শিশুকে আমরা চিকিৎসা করে, হ্যাঁ অনেকগুলো সার্জারি লাগতে পারে, কিন্তু আলটিমেটলি সে যদি স্টিক অন করে তাহলে দেখা যায় যে সমাজে যখন সে চলছে আপনি জানতে পারবেন না, বুঝতে পারবেন না যে তার কোনো সময় ঠোঁটকাটা তালুকাটা ছিল। এরকম অনেক শিশুই আছে আমরা যাদেরকে চিকিৎসা দিয়েছি, তারা উন্নত বিশ্বে আছে। আমি কিছুদিন আগে একটি ছেলে আমেরিকা থেকে ফোন করেছিল, তার মা ফোন করে দিল, বলল যে ছেলেটি জানতে চায় যে তার চিকিৎসা কে করেছিল, কারণ ওইখানে সে খুবই ইজিলি চলতে পারছে, তার কোনো সমস্যা হচ্ছে না। তার সাথে যখন কথা বললাম স্পষ্টভাবে কথা বলছে, সামাজিকভাবে সে সোসাইটিতে ওয়েল এস্টাবলিশড। তো কাজেই এই জিনিসগুলো তো আমাদের উদ্দেশ্য তো তাই যে সেই রকমভাবে তারা সব কিছুই করতে পারবে। তো এখন একটা জিনিস হচ্ছে যে আল্লাহ তাআলার সৃষ্টি আর মানুষের ঠিক করা, এইটার মধ্যে তো একটা ডিফারেন্স থাকবে। ধরেন আমরা ঠিক করলাম, খুব খেয়াল করলে আপনি একটু ঠোঁটের উপরে একটা দাগ দেখবেন, এখন এইটা তো কিছু করার নাই, কিন্তু সে সমাজে ইজিলি চলতে পারছে, কথাবার্তা বলতে পারছে, উচ্চশিক্ষা নিতে পারছে, এইটা তো আমি মনে করি যে এইটা আমাদের একটা বিরাট অবদান। আচ্ছা স্যার, এখন আমরা অনুষ্ঠানের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন আমাদের আজকের টপিকটা সম্পর্কে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, আপনারা শুনছেন, দেখছেন, অনেক কিছু হয়তো জানলেন, হয়তো অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে থেকে যেতে পারে। তবে একটা কথাই যেটা বলবো, যাদের পরিবারের মধ্যে এইরকম কোনো সন্তান জন্মগ্রহণ করবে,
বা করেছে, হতাশ হওয়ার কিছু নেই। সুস্থ সুন্দর জীবনে তাদেরকে আমরা নিয়ে যেতে সহায়তা করতে পারবো। এবং আমি মনে করি যে আর্থিক অসচ্ছলতা এখানে কোনো সমস্যা নয়। আমরা সব ধরনের সবভাবেই আপনাদেরকে সাহায্য করতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করলাম। মাছরাঙার পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। আমরা চেষ্টা করেছি ঠোঁট কাটা, তালু কাটার সমস্যা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।